2026 সালের মধ্যেই প্রচুর কৃষকের নাম তালিকা থেকে বাদ হয়ে যাবে, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এক্ষেত্রে 5,000 টাকা বলুন বা 3,000 2,000 টাকা বলুন, যে টাকাটাই দেওয়া হবে সেই টাকাটা কিন্তু আপনি আর পাবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যেই নামের লিস্টও চলে এসেছে। এই লিস্টে যদি আপনার নাম থাকে আপনাকে কিন্তু রিভ্যালিডেশন করতে হবে। এই নিয়ে আগেই একটা ভিডিও বানিয়েছি, আগের ভিডিওটা না দেখলে অবশ্যই কিন্তু দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে রিভ্যালিডেশন লিস্টে যদি নাম থেকে থাকে, এই লিস্টটা কোথায় পাবেন সমস্ত কিছু ওই ভিডিওতে কিন্তু জানানো আছে। তো এই লিস্টে ধরুন আপনার নাম এসছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বা যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন যারা পরবর্তী সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চান তাদেরকে কি করতে হবে। দেখুন, মূলত প্রত্যেক কৃষক বন্ধুকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন করতে হবে, তবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনটা আপনি কিভাবে করবেন, ফর্মটাই বা কিভাবে ফিল আপ করবেন, কি কি কাগজপত্র নিয়ে যাবেন বা কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। কোথায় ফর্ম জমা নেওয়া হচ্ছে, কোথা থেকে ফর্ম পাবেন সেটাও জানতে পারবেন। চলুন এক এক করে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিই এবং ফর্ম ফিল আপটাও দেখিয়ে দিই। আচ্ছা, এরই মাঝে ছোট্ট একটা সম্প্রচার করে নিই, তারপর মূল ভিডিও যাচ্ছি। আপনারা জানেন সামনেই রয়েছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেজে ওঠার উৎসব। তাই প্রত্যেকটা মাসিমা কাকিমা দিদিরা যাতে আরও সুন্দরভাবে সেজে উঠতে পারেন তার জন্য চলে এসেছে ঐশী ফ্যাশন, যেখান থেকে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি, একের পর এক ট্রেন্ডিং কোয়ালিটির শাড়ি কিন্তু খুব কম দামে কিনতে পারবেন। আমাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের নিজস্ব এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনারা জানেন, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলটা খুলে এই যে সার্চ বার রয়েছে, এখানে ঐশী ফ্যাশন লিখবেন, OYSHEEFASHION, এটা লিখে সার্চ করবেন, করলে ঐশী ফ্যাশনের যে পেজটা সেটা চলে আসবে। অন্যান্য পেজ আসতে পারে, তবে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর উপরেই আপনারা ক্লিক করবেন। এবারে দেখতে পাচ্ছেন এই যে ঐশী ফ্যাশন এখানে চলে এসেছে। ফেসবুক পেজটাকে যদি ফলো না করেন অবশ্যই ফলো করে রাখবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি। এরপরে আপনারা নিচের দিকে যদি চলে আসেন, একের পর এক নিত্য নতুন পুজোর ট্রেন্ডিং কালেকশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, আর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তাও কম দামে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। এই যে ধরুন আপনি এই শাড়িটা কিনবেন, তাহলে এই শাড়িটায় আপনি ক্লিক করলেন, মানে এই ভিডিওটায় ক্লিক করলেন। এবার এই যে শাড়িটা যদি আপনার পছন্দ হয় তাহলে এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা, বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারটা কিন্তু শো করছে। তো এই বুকিং নাম্বারে যে শাড়িটা আপনার পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আপনি শুধু পাঠিয়ে দেবেন, আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন। দিলে ঐশী ফ্যাশনের তরফ থেকে আপনার বাড়িতে শাড়ি পৌঁছে দেওয়া হবে। আগে আপনার বাড়িতে শাড়ি যাবে, তারপরে আপনি টাকা দেবেন, মানে সিওডিতে আপনি কিন্তু শাড়ি পেয়ে যাবেন বাড়িতে বসেই, চিন্তার কোনো কারণ নেই। আর বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেমন দেখতে পাচ্ছেন এই যে রেডি ব্লাউজ সহ শাড়ি, সমস্ত কিছু ট্রেন্ডিং আইটেম কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই যদি শাড়ির কেনাকাটা করতে চান ঐশী ফ্যাশনে একবার অন্তত যোগাযোগ করতে পারেন বা এই পেজে ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা ফিল আপ করা দেখাচ্ছি, এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের রিভ্যালিডেশন করার জন্য বা ফিল্ড ভেরিফিকেশন করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সংযোজনী 1, এখানে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্রসীমা, মানে ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। তো এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আগের একটা ভিডিওতে আপনাদেরকে লিস্ট দেখিয়েছিলাম, যাদের যাদের লিস্টে নাম রয়েছে তাদেরকে ফিল্ড ভেরিফিকেশন বা রিভেরিফিকেশন করতে হবে জানিয়েছিলাম, মানে রিভ্যালিডেশন করতে হবে। তো এবার ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, কৃষক বন্ধু আইডি নাম্বার, এই জায়গায় আইডি নাম্বারটা দিয়ে দেবেন। ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার, দেখুন এই যে সিরিয়াল নাম্বারটা, লিস্টের কত নাম্বারে আপনার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটার কথা এখানে বলা হয়েছে। তো আপনারা কি করবেন, যদি আপনার কাছে লিস্ট না থাকে এটা ফাঁকা রাখবেন। আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা যে কৃষি অফিস যেখানে আপনি ফর্ম জমা করবেন, তো সম্ভবত আপনার গ্রাম পঞ্চায়েতেই হবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতে হচ্ছে, আপনাদের ক্ষেত্রেও আশা করি গ্রাম পঞ্চায়েতে হবে। আপনারা গ্রাম পঞ্চায়েতে যাবেন, ওখানে স্যারদের ম্যামদের একটু জিজ্ঞাসা করে নেবেন, তো ওনারা যেটা বলবেন সেটা এখানে লিখে দেবেন। আর কৃষক বন্ধু আইডি নাম্বারটা আশা করি আপনারা স্ট্যাটাস চেক করলেই পেয়ে যাবেন, এইখানে আপনারা লিখে দেবেন। এবারে 1 নম্বরেই বলা হয়েছে, দেখুন সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড অনুযায়ী বা ব্যাংকের পাসবই অনুযায়ী উপভোক্তার নামটা এখানে লিখে দিতে হবে এই জায়গায়। এবার দেখুন এখানে বলা হয়েছে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ এই যে টিক প্রদান করবেন, মানে যিনি ভেরিফিকেশন করবেন তিনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এই নামটা ঠিক লিখেছেন, তিনি এখানটা একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। এবার দেখুন 2 নম্বরে বলা হয়েছে পিতা বা স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম, অর্থাৎ যিনি আবেদন করেছেন এখানে কিন্তু উপভোক্তার নাম লিখবেন, তারপরে যিনি আবেদন করেছেন তার বাবা, স্বামী বা স্ত্রী বা যিনি অভিভাবক তার নামটা এই জায়গায় লিখতে হবে। এরপর দেখুন বলা হচ্ছে ঠিকানা, তো অ্যাড্রেস এই জায়গায় কিন্তু এইখানে ছোট্ট করে অ্যাড্রেসটা লিখে দেবেন। এবার দেখুন বলা হয়েছে যে জেলা, মানে আপনার জেলার নামটা এখানে দেবেন। তো এই যে অ্যাড্রেস মানে ঠিকানার জায়গাটায় আপনি এখানে আপনার গ্রামের নামটা লিখবেন, হ্যাঁ, কারণ বেশি তো জায়গা নেই, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখুন বেশি জায়গা নেই, তো আপনার গ্রামের নামটা লিখে দেবেন। এবার দেখুন জেলা লেখা রয়েছে, তো জেলার জায়গায় জেলা লিখে দেবেন। তারপরে ব্লক রয়েছে, ব্লকের জায়গায় আপনার ব্লকের নাম লিখবেন।
এরপরে দেখুন এই যে ব্লকের নিচে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এই জায়গায় আপনারা লিখে দেবেন। এরপরে আবার একটু নিচের দিকে আমরা চলে আসি। তো এবার দেখুন বলা হয়েছে মৌজা বা গ্রাম, তো আপনার মৌজা অথবা গ্রামের নাম এই জায়গায় আপনি লিখে দেবেন। এইবারে দেখুন বলা হয়েছে সুবিধাভোগীর বিবরণ, মানে যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তার ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো এই বক্সটা ফাঁকা রাখবেন, যেহেতু এখানে কিছু বলা নেই। এর নিচের বক্সে দেখুন এই যে 4 নম্বরে কি বলা হয়েছে, যে ব্যাংকের বিবরণ, তো ব্যাংক ডিটেলস, তো এখানে ব্যাংকের নামটা লিখে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে ব্যাংক ও শাখার নাম, নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, মানে যে জায়গায় আপনার ব্যাংকটা রয়েছে আর কি সেই ব্যাংকের নাম এবং শাখার নামটা এই জায়গায় লিখে দেবেন। এরপরে আইএফএসসি কোড, তো এই বক্সে আইএফএসসি কোডটা ব্যাংকের লিখবেন, একটুও ভুল করবেন না। হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পে যে ব্যাংকে আপনি টাকা পাচ্ছেন সেই ব্যাংকেরই তথ্য আপনারা দেবেন, অন্য কোনো ব্যাংকের দিতে যাবেন না। এরপরে দেখুন বলা হয়েছে আইএফএসসি কোড, তো আইএফএসসি কোডটা বলে দিলাম। এরপরে দেখুন বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো এই সোজাসুজি এই যে বক্স রয়েছে এখানে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা পরিষ্কারভাবে লিখবেন। আর এই ব্যাংকের যে তথ্যগুলো দেবেন কোনো রকম কোনো ভুল করবেন না, কাটাকুটি করবেন না। হ্যাঁ, চেষ্টা করবেন পরিষ্কারভাবে দেওয়ার। এরপর দেখুন বলা হয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন যিনি উপভোক্তা রয়েছেন। এবার দেখুন বলা হচ্ছে আধার কার্ডের নাম্বার, এই জায়গায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর ইপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। মনে রাখবেন এই যে যেমন ব্যাংকের তথ্য, আধার কার্ডের নাম্বার, ইপিক নাম্বার, এই সমস্তগুলো চাওয়া হচ্ছে, মানে এই সমস্ত ডকুমেন্টের জেরক্সগুলো আপনারা দেবেন। হ্যাঁ, এবার দেখুন বলা হয়েছে এসি নাম্বার, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে নাম্বারটা সেটা এই জায়গায় বসিয়ে দেবেন। তারপর রয়েছে পার্ট নাম্বার, আপনার পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন, এগুলো কিন্তু ভোটার লিস্টে পেয়ে যাবেন। সিরিয়াল নাম্বার, মানে ভোটার লিস্টের কত নাম্বারে আপনার নামটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে এসআইআর বা WBLA 2026 ভোটের জন্য বা ASDD তালিকায় নাম আছে কিনা। ধরুন যারা স্থানান্তরিত হয়ে গেছে বা ভোটার লিস্টে 2026 সালের এসআইআর লিস্টে নাম ওঠেনি, মৃত ভোটার ছিলেন বা যাদের খুঁজে পাওয়া যায়নি, সেই সমস্ত লিস্টে নাম আছে কিনা। আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে যে আপিল ট্রাইব্যুনালে, মানে 2000 এসআইআর 2026-এর যে এসআইআরে আপনার নাম যদি ধরুন বাদ গেছিল, নাম ওঠেনি, আপনি আপিল করেছিলেন, তো সেক্ষেত্রে সেই বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। যদি হ্যাঁ হয় তাহলে সেই তথ্য দেবেন, আর না হলে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন, এই দুটো ক্ষেত্রেই। হ্যাঁ, এরপরে দেখুন বলা হয়েছে মুলতুবি, সিএ এর আবেদন, মানে নাগরিকত্বের জন্য ধরুন আবেদন করেছেন, সেটা পেন্ডিং রয়েছে বা সেটা নিষ্পত্তি হয়ে গেছে, সেই রকম তথ্য থাকলে দেবেন, আর যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। পিএম কিষাণ উপভোক্তার, মানে পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী কি না, মানে আপনি কি পিএম কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন, যদি পান তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি না পান তাহলে না লিখবেন। এবারে দেখুন বলা হয়েছে প্রধান পেশা, মানে আপনি কি ধরনের কাজ করেন। আপনি যদি কৃষক হন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান বা পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন, এই ধরনের কোনো কর্মী হলে কিন্তু লিখবেন। আর যদি আপনি কৃষক হন এখানে শুধুমাত্র কৃষক বা ফার্মার লিখে দিতে পারেন, ঠিক আছে। এরপরে দেখুন বলা হয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ, তো চাষযোগ্য জমির যে বিবরণ সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, মানে আপনার জমিটা কি চাষ করেন সেই বিবরণটা দিতে হবে। এবার দেখুন বলা হয়েছে জমির যে জেএল নাম্বার, সেই জেএল নাম্বারটা এই বক্সে বসাতে হবে। জমির খতিয়ান নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। তারপরে দাগ নাম্বার বা প্লট নাম্বার সেটা কিন্তু এখানে বসাতে হবে। চাষযোগ্য জমির পরিমাণ একরে, আপনি কত কাঠা জমি চাষ করছেন সেটাকে একরে কনভার্ট করে নেবেন, অনলাইন থেকেও করতে পারবেন, তো সেটা একরে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে স্বত্বলিপি, এর তারিখ বা আর পর্চা, এর তারিখ, খতিয়ানের তারিখ, এই সমস্ত যেগুলো রয়েছে আর কি সেই তথ্যগুলো এখানে দেবেন। জমি দখলের ধরন, মানে আপনি যে জমিটা দখল করেছেন বা যে জমি চাষ করছেন, যে জমিটা আপনি এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে দেখাচ্ছেন, সেই জমির ধরনটা কি রয়েছে, মানে আপনি কিনেছেন বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা হস্তান্তরযোগ্য বা অন্যান্য কিভাবে পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। আয়কর প্রদানকারী কিনা, মানে ইনকাম ট্যাক্স দেন কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় তাহলে না লিখবেন এই জায়গায়। এরপরে নিচে দেখুন আরেকটা পেজ পেয়ে যাবেন, এই যে দেখুন এবারে আপনি হয়তো যে ফর্মটা পাবেন সেই ফর্মের উল্টো দিকে আপনারা এই জায়গাটা পেতে পারেন। এবার দেখুন বলা হয়েছে স্বামী বা স্ত্রীর বিবরণ, তো দেখুন যিনি উপভোক্তা রয়েছেন তিনি যদি বিবাহিত হন তাহলে তার স্বামী বা স্ত্রী যেটা প্রযোজ্য হবে সেটা লিখবেন, আর অবিবাহিত হলে লেখার দরকার নেই, ঠিক আছে। এবারে দেখুন এখানে বলা হয়েছে যে ব্যাংকের বিবরণ, তো স্বামী বা স্ত্রীর, এখানে কিন্তু আর উপভোক্তার নয়, স্বামী বা স্ত্রী যার নাম লিখছেন তার ব্যাংকের ডিটেলস, মানে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা লিখলেন, তার নাম মানে ব্যাংকের নাম, ব্যাংক ও শাখার নামটা এখানে আবার লিখে দিলেন, মানে ওই যে ব্যাংকটা ওই ব্যাংকের শাখাটা কোথাকার সেটা লিখলেন। তারপরে আইএফএসসি কোডটা এই বক্সে লিখে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন।
আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মনে রাখবেন যে সমস্ত তথ্যগুলো দেবেন এখানে কিন্তু উপভোক্তার নয়, স্বামী বা স্ত্রী যার নাম লিখছেন তার কিন্তু তথ্য এখানে দেবেন। এবারে দেখুন বলা হচ্ছে আধার নাম্বার, ওনার আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার, তারপর পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার, এই সমস্তগুলো এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু দিয়ে দেবেন। কেবিএন এর সুবিধাভোগী কিনা, মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা, মানে উনিও সুবিধা পাচ্ছেন কিনা সেটা লিখে দেবেন। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এরপর দেখুন বলা হয়েছে এসআইআর 2026-এ যদি নাম বাদ যায়, বা এখানে এই যে এসএসডি মানে একটু এইবারটা বুঝিয়ে দিই আপনাদেরকে। এই এসএসডি মানে ধরুন এই যে 2026 সালে যে ভোট হলো না, ওই সময় ধরুন কেউ স্থানান্তরিত হয়েছেন, মানে ধরুন পশ্চিমবঙ্গে ছিল এখন বিহারে চলে গেছেন বা রাজস্থানে চলে গেছেন, বা কেউ ধরুন কাউকে খুঁজে পাওয়া যায়নি, এই ধরনের কেউ মৃত ভোটার রয়েছেন, তো সেই সমস্ত লিস্টে নাম আছে কিনা, তো এটা আপনার জন্য প্রযোজ্য হলে হ্যাঁ, না হলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। একইভাবে এই যে দেখতে পাচ্ছেন ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, সেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। এরপরে সিএ এর ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে, তো যদি আপনার প্রযোজ্য হয় প্রযোজ্য বিস্তারিত বিবরণ দেবেন, আর না হলে নট অ্যাপ্লিকেবল দেবেন। পিএম কিষানের সুবিধা পাচ্ছেন কিনা সেটা লিখবেন। এগুলো কিন্তু সুবিধাভোগী নয়, স্বামী বা স্ত্রী, ঠিক আছে। এরপরে দেখুন বলা হচ্ছে প্রধান পেশা, তো এক্ষেত্রেও কিন্তু পেশার জায়গায় আগে যেমন বললাম কি কাজ করেন সেটা কিন্তু দিতে পারেন। এবার দেখুন অঙ্গীকারপত্রে এখানে মানে যেটা ঘোষণাপত্র বলা হয় আর কি, সেই বিষয়ে বলা হয়েছে। তো এই জায়গা দেখতে পাচ্ছেন এখানে সুবিধাভোগীর স্বাক্ষর, মানে যিনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তিনি এখানে সই করে দেবেন। সই না জানলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন। ধরুন বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিলেন, সেক্ষেত্রে এখানে এলটিআই লিখে দেবেন, এলটিআই, আর এই জায়গায় যাকে হোক দিয়ে নিজের নামটা লিখিয়ে নেবেন, ঠিক আছে। এখানে দেখুন আর কিছু কিন্তু করার দরকার নেই, অফিস ইউজ অনলি, মানে আপনার কিন্তু কিছু করার এখানে দরকার পড়বে না। তারপরেও আপনি চাইলে এই জায়গায় কিন্তু আপনার যে নামটা, মানে যিনি উপভোক্তা তার নামটা লিখে দিতে পারেন, মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে পারেন। বাকি কিন্তু যিনি আধিকারিক রয়েছেন তিনি সই সিগনেচার করে দেবেন। এবারে সমস্ত যে কাগজপত্র এগুলো নিয়ে আপনাকে আপনার যে পঞ্চায়েত রয়েছে সেখানে জমা করতে হবে। কী কী কাগজপত্র লাগবে আর কি কী কাগজপত্র জমা দিতে হবে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো বুঝতে পারলেন, এইভাবেই কিন্তু আপনিও আপনার ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। এবারে এই ফর্মটার সঙ্গে কী কী কাগজপত্র দেবেন দেখুন, এর সঙ্গে আপনার রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এবং যে জমি জায়গার জন্য আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন যেটা দেখিয়ে, সেই জমি জায়গার কাগজপত্র সমস্ত কিছু নিয়ে আপনি কিন্তু আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যোগাযোগ করবেন বা ফর্ম ফিল আপ করে জমা করবেন। ফর্মও কিন্তু ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর বিস্তারিত জানতে আপনারা তাড়াতাড়ি আপনাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এখান থেকেও কিন্তু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 30 তারিখের মধ্যে ভেরিফিকেশন যদি আপনি করে নেন, যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় বা আপনার কোনো সমস্যা না থাকে, পরবর্তী সময় যে টাকা দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।